আপনাদের অনেকেই হয়তো জানেন না যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা শুরু থেকেই একে অপরের শত্রু ছিল না। এখন আমরা আপনাকে ইতিহাসের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। 1948 সাল যখন ইসরায়েল গঠিত হয়, তখন ইরান ছিল তুরস্কের পর বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ যে ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেই সময় ইরান ও ইসরায়েলের মধ্যে গভীর সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল অত্যন্ত দৃঢ়। এমনকি ইরান ছিল আমেরিকারও খুব ঘনিষ্ঠ বন্ধু। নমস্কার বন্ধুরা, এই সোশ্যাল টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, লাইক, শেয়ার ও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অর্থাৎ তখন ইরান ছিল ইসরায়েলেরও বন্ধু, আমেরিকারও বন্ধু, কিন্তু আজ এই দুই দেশই ইরানের শত্রু। সেই সময় ইরানের ভাবমূর্তি ছিল একটি উদার দেশের, একটি লিবারেল রাষ্ট্র। সমাজ ছিল উন্মুক্ত মনোভাবের। তেহরান সহ অন্যান্য শহরে মেয়েদের আপনি হিজাব ছাড়া চলতে দেখতেন। এই ছবিগুলো সেই সময়কার। হয়তো আজ দেখে আপনার নিজের চোখকে বিশ্বাস হবে না যে কোনো এক সময় ইরানে মেয়েরা এমন পোশাক পরত, হিজাব বাধ্যতামূলক ছিল না। কিন্তু আজকের ইরানে নারীদের জন্য প্রকাশ্য স্থানে হিজাব পরা বাধ্যতামূলক। আজকের ইরান এখন অনেক বেশি ধর্মীয় কট্টরপন্থায় বিশ্বাসী। এই কারণেই আমরা বলি ইরানের দুটি রূপ রয়েছে, একটি 1979 সালের আগের ইরান এবং আরেকটি 1979 সালের পরের ইরান। 1979 সালের আগে ইরান ছিল একটি রাজতান্ত্রিক দেশ। রাজা মোহাম্মদ রেজা পাহলাভি তখন শাসন করতেন। তার আমলে ইরান আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখত। কিন্তু ক্রমে ইরানের ধর্মীয় কট্টরপন্থীরা রাজার বিরুদ্ধে ক্ষুব্ধ হতে থাকে। তারা মনে করত রাজা ইরানের তেলের সম্পদ নিজের পকেটে ভরছেন, ইসলামী রীতিনীতি ধ্বংস করছেন এবং আমেরিকার প্রভাবে ইরানের সংস্কৃতি বদলে দিচ্ছেন। এই ক্ষোভ থেকেই শুরু হয় ইরানের ইসলামিক বিপ্লব। সেই বিপ্লবে আয়াতুল্লাহ খোমেনি হন দেশের সর্বোচ্চ নেতা। এই পরিস্থিতিতে আমেরিকার ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজা পাহলভি বিদ্রোহের সময় দেশ ছেড়ে প্রথমে ইজিপ্ট এবং পরে আমেরিকায় আশ্রয় নেন। ইরানি কট্টর জনগণের চোখে এটি ছিল এক বিশ্বাসঘাতকতা, যাকে তারা শাস্তি দিতে চেয়েছিল। আমেরিকা তাকে রক্ষা করল। এই কারণে ইরানিদের মধ্যে আমেরিকার বিরুদ্ধে ঘৃণা জন্মে। 4 নভেম্বর 1979 প্রায় 300 থেকে 400 জন ইসলামপন্থী তেহরানে আমেরিকান দূতাবাসে হামলা চালায় এবং 66 জন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের জিম্মি করে। আয়াতুল্লাহ খোমেনি আমেরিকাকে ব্ল্যাকমেইল করে বলেন, যদি তারা নিজেদের নাগরিকদের জীবন বাঁচাতে চায় তাহলে রাজাকে ইরানে ফিরিয়ে দিতে হবে। এই ঘটনার ফলে আমেরিকার বিশ্বজোড়া সুপার পাওয়ার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। আমেরিকা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও ইরানের চাপের কাছে নত হল। এই অপমানের জবাবে আমেরিকা ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং ঘোষণা দেয় যে দেশ ইরান থেকে তেল কিনবে তাদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করবে। এর ফলে ইরান হয়ে যায় আন্তর্জাতিকভাবে একঘরে। এরপর আমেরিকা বাকি জিম্মিদের মুক্ত করতে 8টি হেলিকপ্টার ইরানে পাঠায়, কিন্তু 3টি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটিতে পড়ে এবং একটি হেলিকপ্টার আমেরিকারই একটি বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে ক্র্যাশ করে। এই ব্যর্থতা বিশ্বজুড়ে আমেরিকার মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলে। 27 জুলাই 1980 যখন শাহ পাহলাভি আমেরিকায় মারা যান, তখনও ইরান জিম্মিদের মুক্ত দেয়নি। পরে দাবি ওঠে যে আমেরিকা ইরাকের নেতা সাদ্দাম হোসেনের সাহায্য নেয় এবং ইরাক ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যা চলে 8 বছর, যদিও শেষ পর্যন্ত ইরান বিজয়ী হয়। ইরান আমেরিকার বন্দীদের মুক্ত দেয় প্রায় 1.5 বছর পরে 1981 সালে। এই সময় আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হয়, জিমি কার্টার চলে যান এবং রোনাল্ড রেগান আসেন। এরপর থেকেই আজ পর্যন্ত আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্ক অত্যন্ত তিক্ত। এই বৈরিতাকে ইরানের শাসকরা ব্যবহার করে ধর্মীয় জাতীয়তাবাদের ইমেজ তৈরি করেছেন যে তারা একমাত্র দেশ যারা আমেরিকার সামনে মাথা নত করে না। অন্যদিকে সৌদি আরব, কাতার, জর্ডান ও তুরস্কের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক রয়েছে। এসব দেশে আমেরিকার সেনাঘাঁটিও আছে। কিন্তু ইরান বলে তারা একমাত্র মধ্যপ্রাচ্যের দেশ যারা আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে। কিন্তু এই প্রতিরোধের মূল্য ইরানকে চরমভাবে দিতে হয়েছে। ইরান বিশ্বের 3য় বৃহত্তম তেল রিজার্ভের মালিক, ভেনেজুয়েলা ও সৌদি আরবের পর, কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সে তেল বিক্রি করতে পারে না। শুধু চীন এখন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। তেল থাকার সত্ত্বেও ইরান অর্থনৈতিকভাবে লাভবান হতে পারছে না। এছাড়া প্রাকৃতিক গ্যাসের রিজার্ভে ইরান 2য় বৃহত্তম, রাশিয়ার পর, কিন্তু সেই গ্যাসও তারা বিক্রি করতে পারে না। নিষেধাজ্ঞার কারণে ইরানের এয়ারলাইন্স নতুন বিমান কিনতে পারে না, ফলে পুরনো জরাজরিত বিমানই ব্যবহার করতে হয়। 60% বিমানই প্রায় অচল
এর কারণে বারবার বিমান দুর্ঘটনা ঘটেছে, যার ফলে 1980 থেকে 2010 পর্যন্ত প্রায় 1800 মানুষ প্রাণ হারিয়েছেন। এমনকি ইরান তার বিমান বাহিনীর জন্যও নতুন যুদ্ধবিমান কিনতে পারে না। এই কারণে বর্তমান যুদ্ধে ইরান তার বিমান বাহিনী খুব কম ব্যবহার করছে, কারণ তাদের আধুনিক যুদ্ধবিমান নেই। 1979 সালের আগে ইরান ছিল বিশ্বের 19তম বৃহত্তম অর্থনীতি। আজ 2025-এ এসে তারা 45তম স্থানে। এই দুর্দশার জন্য আমেরিকার প্রতি ঘৃণা এবং একগুঁয়েমিকেই দায়ী করা হয়।